নমস্কার। উৎপাদক দলের খাতাপত্র লেখা বিষয়ক আলোচনায় আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রেজিস্টার বা খাতাপত্র ব্যাপারে আলোচনা করব। তার নাম ক্যাশ বই বা ক্যাশ খাতা। ক্যাশ বই বা ক্যাশ খাতা লেখার পূর্বে আমাদের কিছু কিছু ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সমস্ত ধরনের ক্যাশ রসিদ, ক্রয়ের চালান, বিক্রয়ের চালান রসিদ, ক্রয় বিক্রয়ের নির্দেশনা রসিদ এবং ব্যাংকের পাসবই, চেক বই ইত্যাদি। রেজিস্টারের শুরুতেই আমরা উৎপাদক দলের নাম উল্লেখ করব। তার পরবর্তী পেজে আমরা প্রোফাইল অফ প্রডিউসার গ্রুপ বা উৎপাদক দলের বিবরণী উল্লেখ করব, যার মধ্যে উৎপাদক দলের নাম, অ্যাক্টিভিটি অফ পিজি বা উৎপাদক দল কি কি কাজের সঙ্গে যুক্ত আছে, যেমন কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, সেটা আমরা এখানে উল্লেখ করব। তৃতীয় নাম্বার কলামে আমরা পিজির ঠিকানা উল্লেখ করব, যেখানে পিজির গ্রামের নাম, ব্লকের নাম, জেলার নাম এবং রাজ্যের নাম উল্লেখ করব। চতুর্থ নাম্বার কলামে আমরা ডেট অফ ফরমেশন বা উৎপাদক দলের গঠনের তারিখ উল্লেখ করব। পঞ্চম নাম্বার কলামে আমরা পিজির মোট কতজন সদস্য আছে সেটা আমরা এখানে উল্লেখ করব। ষষ্ঠ নাম্বার কলামে আমরা পিজির ব্যাংকের বিবরণী উল্লেখ করব। উৎপাদক দল বা পিজির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, উৎপাদক দলের ব্যাংক ব্রাঞ্চের আইএফএসসি কোড কত সেটা আমরা এখানে উল্লেখ করব। সপ্তম নম্বর কলামে আমরা পিজিটা কোন সিএলএফ এর অন্তর্গত সেটা আমরা এখানে উল্লেখ করব। পিজি বা উৎপাদক দলের ক্যাশ বই বা ক্যাশ খাতা হলো একটি ডাবল কলাম ক্যাশ বই, যার মাধ্যমে ক্যাশ জমা এবং খরচের সাথে সাথে ব্যাংকের জমা এবং খরচের বিবরণ উল্লেখ থাকে। পিজির ক্যাশ বই বা খাতা দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ জমা, পরবর্তী ভাগে খরচের উল্লেখ থাকে। পিজি তার ক্যাশ বই বা খাতা নিয়মিত মাসের শেষ দিন অবশ্যই ক্লোজ করবেন এবং এই শেষ দিনের ক্লোজিং ব্যালেন্স পরবর্তী মাসের ওপেনিং ব্যালেন্স বলে গণ্য করা হবে। পিজির ক্যাশ বই বা খাতা আলোচনার মূল পেজে আমরা জমা কলামে সর্বপ্রথম লেনদেনের তারিখ উল্লেখ করব। যেমন আমরা 01/04/2025 তারিখ লিখলাম। তার পরবর্তী বিবরণ বা পার্টিকুলার কলামে আমরা লেনদেনের বিবরণ উল্লেখ করব। যেমন আমরা এখানে সদস্য পদ, ফিসের উল্লেখ করলাম। খতিয়ান পৃষ্ঠা বা লেজার ফোলিও নম্বর কলামে আমরা এই লেনদেন বিষয়ক বিশদ আলোচনা লেজার বইয়ের যত নম্বর পৃষ্ঠায় উল্লেখিত আছে সেই পেজ নম্বর এখানে উল্লেখ করব। উদাহরণস্বরূপ আমরা পেজ নম্বর 02 উল্লেখ করলাম। পরিমাণ বা রাশি কলামে আমরা ক্যাশে জমা হওয়া রাশির উল্লেখ করব। উদাহরণস্বরূপ সদস্য পদ ফিস বাবদ পিজি ১,৫০০ টাকা ক্যাশ জমা নিল, তা এখানে লিখলাম। ব্যাংকে থাকা রাশি কলামে আমরা ব্যাংকে জমা হওয়া টাকার পরিমাণ উল্লেখ করব। যেহেতু ১/৪/২০২৫ তারিখে কোনো ব্যাংক ট্রান্সফার হয়নি, তাই এই কলামে আমরা 0 লিখব এবং সর্বমোট কলামে আমরা সর্বমোট টাকার কথা উল্লেখ করব। উদাহরণস্বরূপ আমরা ক্যাশে জমা হওয়া ১,৫০০ টাকার উল্লেখ করলাম, যা ১/৪/২০২৫ তারিখের সর্বমোট লেনদেন ছিল। আবার ১৬/৪/২০২৫ তারিখে পিজির খাতাপত্র কেনা বাবদ ৭০০ টাকা নগদ খরচ করল, যেটা খতিয়ান বইয়ের পৃষ্ঠা নম্বর ৩ উল্লেখিত আছে, যা ১৬/৪/২০২৫ তারিখের একমাত্র খরচ।
20/4/2025 তারিখে পিজি TRESP প্রজেক্ট থেকে অফিস এস্টাবলিশমেন্ট খরচ বাবদ 50,000 টাকা ব্যাংক মারফত রিসিভ করলো, যেটা ছিল পিজির সেই দিনের একমাত্র লেনদেন, যা লেজার বইয়ের 5 নম্বর পেজে উল্লেখিত আছে। 24/4/2025 তারিখে পিজি আসবাবপত্র কেনার জন্য 15,000 টাকা খরচ করার সিদ্ধান্ত নিলেন, যার মধ্যে 12,000 টাকা পিজি ব্যবসায়ীকে চেকের মাধ্যমে প্রদান করবেন এবং 3,000 টাকা পিজি গাড়ি ভাড়া এবং লেবার খরচ বাবদ খরচ করবেন। এখানে পিজির ক্যাশ অ্যাকাউন্টে 800 টাকা ক্যাশ আছে, কিন্তু পিজির লাগবে 3,000 টাকা। তাই পিজি 3,000 টাকা ব্যাংক থেকে নগদ বাহির করে নিলেন, যা পিজির ক্যাশ বক্সে জমা হলো। এই জায়গায় আমরা ক্যাশ বইয়ে যে এন্ট্রি করব তাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি, যেখানে পিজি তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা এনে তার ক্যাশ বাক্সে জমা রাখলেন এবং তাতে তাদের মূল টাকার কোনো পরিবর্তন হলো না। ক্যাশ বইয়ে এই ধরনের লেনদেনের এন্ট্রিকে বলে কন্ট্রা এন্ট্রি। এপ্রিল 2025 তারিখের ক্লোজিং ব্যালেন্স বের করার জন্য আমরা 30 এপ্রিলের জমা এবং খরচ উভয় দিকের প্রেজেন্ট টোটাল বের করতে হবে এবং জমা দিকের প্রেজেন্ট টোটাল থেকে খরচ দিকের প্রেজেন্ট টোটাল বাদ দিলে আমরা এপ্রিলের ক্লোজিং ব্যালেন্স পাব, যা মে মাসের 1 তারিখের ওপেনিং ব্যালেন্স বলে গণ্য হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা উৎপাদক দল বা প্রোডিউসার গ্রুপের ক্যাশ বুক লেখার ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পেয়েছি। ধন্যবাদ।